Hello friends, how are you? This is your educator অরিজিৎ বাসু চৌধুরী। ওয়েলকাম টু আন একাডেমি ইউটিউব চ্যানেল। তো আজ আমি এখানে আলোচনা করব পার্ট 2016 কোয়েশ্চেন। তো চলো, খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন থাকবে আজকের। তো লেসন স্টার্ট করার আগে অবশ্যই মোটিভেশনাল যে পিকচারটা তোমাদের সঙ্গে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে এই কথাটা অলওয়েজ রিমেম্বার। দেখো, জাস্ট 1 মিনিট ফুল স্ক্রিন করি, তাহলে তোমরা আরও জিনিসটা ক্লিয়ার হতে পারবে। ওকে, ওকে, তো ফুল স্ক্রিন করা হলো। দেখো কি বলছে, ইফ ইউ ওয়ান্ট সাকসেস ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। দেখো, একটা খুব সুন্দর কথা, যদি তুমি সাকসেস পেতে চাও, দেখো তোমাকে একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, তোমাকে সেই স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাকে স্টাডি করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করছো, কোন পরীক্ষা তুমি দেবে। অবভিয়াসলি কেউ ফোকাস করছে আমি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবো। দেখো, গ্র্যাজুয়েট লেভেলে প্রচুর পরীক্ষা আছে, এসএসসি আছে, স্টাফ সিলেকশন কমিশন আছে, ব্যাংক আছে, ডব্লিউবিসিএস আছে, এছাড়া অন্যান্য এক্সামিনেশন তো আছেই। দেখো, ধরো তোমাকে আমি অপরচুনিটি দিলাম, সুযোগ দিলাম যে তোমাকে 2022 হাতে দেওয়া হলো সময়, যে তোমাকে এই একই মাসের মধ্যে তোমাকে তোমাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন দিতে, তুমি কি পারবে? ইম্পসিবল। এটা পসিবিলিটি এটা চিন্তাই করতে পারি না আমি, সম্ভব না। কারণ তিনটে পরীক্ষা, তিনটেই ধাপ, কিন্তু তিনটে সিলেবাস আলাদা না, মাধ্যমিক, আবার এইচএস, আবার গ্র্যাজুয়েশন। তো তোমাকে কিন্তু মাধ্যমিক তুমি সায়েন্স থাকছে, আর্টস থাকছে, সবই তুমি ক্লিয়ার করলে, তারপরে এইচএসে তুমি আর্টসে গেলে, তারপর তুমি আর্টসে একটা পার্টিকুলার সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করলে। তো এইটা একটা, যখন তোমাকে একটা এক্সাম সিলেক্ট করতে হবে। এবার এক্সাম সিলেক্ট করলে তার আগে কী করতে হবে, ধরো তুমি সিলেক্ট করলাম আমি ডব্লিউবিসিএস পরীক্ষা দেবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দেবো। ফার্স্ট অফ অল তুমি কী করবে, আগে কী পড়তে, দেখো সব তো পড়তে হবে না, সব পড়ার দরকার নেই, তারপরে কোনটা পড়তে হবে তোমাকে দেখতে হবে। তার জন্য ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 2000, ধরো 20, 19, 18, 17, 16, 15, পুরো এইগুলো তোমাকে প্রিলির প্রশ্নগুলো দেখতে হবে এবং মেনের প্রশ্নগুলো দেখতে হবে, এবং উইথ এক্সপ্লেনেশন। ঠিক আছে, বুঝলে? এবার দেখো, এবার ইউপিএসসি পরীক্ষা দেখেছো নিশ্চয়ই, স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিয়েছে। আমরা সবসময় স্কিম পড়ি, কিন্তু এবছর ওরা এগ্রিকালচার থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে। তারপর কি আমরা তাহলে এবার কি এগ্রিকালচার সারাদিন পড়ুন না? দেখো, সবসময় মনে রাখবে, কনস্টিটিউশনাল বডি যে কোনো ভারতবর্ষের, যে কোনো কনস্টিটিউশন, ধরো ইউপিএসসি, স্টেট পিএসসি, এটা সবই তো কনস্টিটিউশনাল বডি। কত নম্বর পার্ট একটু কমেন্ট সেকশনে বললে খুব ভালো হয়। আচ্ছা, তো সেখানে কিন্তু বলা হবে সবসময় এক্সপেরিমেন্ট, কারণ কম্পিটিশান বাড়ছে। এবার দেখো, তোমরা যদি মনে করো যে না, আমি একটা কথা তোমাকে বুঝতে হবে, শুধু পলিটি পড়লে আমার হয়ে যাবে, আমি তো পলিটি পড়ে, তাহলে শুধু পলিটি পড়লে হবে না, শুধু হিস্ট্রি পড়লে হবে না, শুধু জিওগ্রাফি না, তোমাকে সমস্ত সাবজেক্টে ইকুয়ালি পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স পার্টের জন্য ম্যাথ, রিজনিং, এদিকে তোমার পলিটি, ওকে, এদিকে তুমি পলিটি পড়ছো, হিস্ট্রি পড়ছো, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে। এবার তোমাকে কী করতে হবে, রিসোর্স। এবার তোমার যে মেন জিনিসটা কি, রিসোর্স, এবং কী করে আমি পড়বো, আমাকে গাইডেন্স। এই গাইডেন্স কথাটা যখনই আসবে, তখনই তোমার কাছে কিন্তু চলে আসবে আন একাডেমি। কারণ আন একাডেমি একমাত্র এই প্ল্যাটফর্মে, তুমি যদি দেখো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের টপ এডুকেটার্স তুমি একই প্ল্যাটফর্মে পাবে, সমস্ত সাবজেক্ট, স্পেসিফিক সাবজেক্টে। ঠিক আছে, নেগেটিভ, দেখো নেগেটিভ সম্পূর্ণ। দেখো, অনেকে বলে আমি কি করে পড়বো, আমি কখন পড়বো। দেখো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার উপর ডিপেন্ড করবে তুমি কখন পড়বে, কতক্ষণ পড়বে। কারণ সবাই মুখস্থ করার একটা নির্দিষ্ট, সবাই একসাথে সব তুমি একসাথে মুখস্থ করতে পারবে না, কারো একবার করলে হয়, কারো দুবার, কিন্তু হার্ডওয়ার্ক, এই সেই হার্ডওয়ার্ক কথাটা, তার জন্য কিন্তু তোমাকে হার্ডওয়ার্ক, এর কোনো শর্টকাট নেই, এখানে তোমাকে একটাই কথা বলবে, নো লাক,
সেটা আলাদা ম্যাটার। কেউ বলো 1% কিঞ্চিত, সেটা আলাদা ম্যাটার, কিন্তু তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। এখন তোমাকে চিন্তা করলে হবে না, কনফিউজড হলে হবে না। প্রিপারেশান শুরুতেই আমরা কনফিউজ, আমরা কী পরীক্ষা দেবো, প্রতি রবিবার পরীক্ষা দেবো, এবার দীর্ঘদিন পরীক্ষা দিয়ে 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 একটাও এক্সাম ক্লিয়ার হচ্ছে না, কী হচ্ছে শেষ পর্যন্ত আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তুমি একটা টাইম নাও, পঞ্চবর্ষিকী নয়, তুমি একটা টাইম নাও যে আমি 2021 টার্গেট করছি বা 2022 টার্গেট করছি। এইভাবে তোমাকে একটা লক্ষ্য রেখে পড়তে হবে। এই লক্ষ্যতে আমার পূরণ করতে, লক্ষ্য পূরণ তোমাকে করতে হবে। তার জন্য আনএকাডেমি তোমাদের সাথে অলওয়েজ আছে, ঠিক আছে? এখানে কেউ দেখো, আচ্ছা ধরো আজকে কেউ বলতে পারবে না, তোমার স্ট্র্যাটেজি তোমাকে ডিসাইড করতে হবে। তোমার স্ট্র্যাটেজি কেউ বলতে পারবে না, তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার ভালো তোমাকে, তুমি হার্ডওয়ার্ক করবে, তাই না? তোমাকে তার জন্য অলওয়েজ আনএকাডেমি। চলো, তার মানে কি, ইফ ইউ ওয়ান্ট সাকসেস ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক। তোমাকে ওয়ার্ক হার্ড করতে হবে, খাটতে হবে, পড়াশোনা করতে হবে। এবারে কি দেখো, হার্ড ওয়ার্ক মানে ডঙ্কি, যেই নিশ্চয়ই আমরা মানে এর মতো খাটছি, না না না, আমাদের কি করতে হবে, আমাদের একটা ওয়ে পড়াশোনা করতে হবে। আমরা মানে খেটেই যাচ্ছি না, ওরকম কোনো লাভ নেই। স্মার্ট স্টাডি, সময় পরিবর্তন হয়ে গেছে, মনে রাখবে। তুমি কতটা তোমার মনে রাখবে, তুমি এবং তোমার কম্পিটিটর সে কী করছে। কেউ দেখা যাচ্ছে আনএকাডেমি 4টে ক্লাস করে সে সিলেবাস কমপ্লিট করছে, আর একজন দেখা সারাদিন বই কিনে নিজেদেরকে কোনো বই নোট ডাউন করছে। তাহলে সময়টা কি? অনেকে বলবে যে নিজের সেলফ স্টাডি, অবশ্যই সেলফ স্টাডি ঠিক আছে, কিন্তু গাইডেন্স, নোটস, মেটেরিয়াল, যেটা তোমার কাজে লাগবে, যেটা তোমার টাইমটাকে শর্ট করে দেবে, এবং কোন কোন পার্টটা তোমাকে পড়তে হবে তোমাকে ডিসাইড করে। ধরো সকাল থেকে তুমি পড়াশোনা করো, রাত অবধি হয়ে গেল, একটা টপিক তুমি চন্দ্রগুপ্ত মৌর্য শেষ করো, নোটটা পেয়ে গেলে, বুঝে গেলে, কতক্ষণ লাগবে? এবার তোমার বন্ধু আনএকাডেমিতে ক্লাস করে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিল, আর তুমি সারাদিন ধরে পড়ছো, তাহলে কে আগে এগিয়ে গেল? সে বাংলাও পড়লো, ইংরাজিও পড়লো, ইতিহাসও পড়লো, ভূগোলও পড়লো, তুমি ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য হোল ডে। এবার তুমি আমাকে বলো, তো তোমার কিন্তু এইটা কিন্তু ফার্স্ট অফ অল মনে রাখবে। এটা মোটিভেশনের একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আমি এবার আলোচনা শুরু করি। তো আগের দিন 1 to 24 কোয়েশ্চেন্স আমি আলোচনা করেছি, আগের দিন 1 to 25 কোয়েশ্চেন্স আমি আলোচনা করেছি, আজকে বাকিগুলো করবো। জাস্ট 1 মিনিট। ওকে, তো আজকে যেটা করবো 2016-এর 21 থেকে, দেখো এই প্রশ্নগুলো অলরেডি হয়ে গেছে। দেখো অনেকে আমাকে বলছে, স্যার আপনি একটা 20টা করে প্রশ্ন করাচ্ছেন, তো আপনি অনেকে তাদের 100টা প্রশ্ন, সেটা অনেকে অনেক কিছু করছে। তুমি অনেকে তো, সবাই তো আর ভিডিও হয় না, সবাই তো ডিএম হয় না, তাহলে এক্সপ্লেনেশনগুলো দরকার নেই। এই যে কেটি সার সময় তোমার নলেজ রাখতে হবে না, কেন এই উত্তর, কেন যে উত্তর এ হলো তোমাকে জানতে হবে না, তাই না? তো এইভাবে তোমাকে স্টাডি করতে হবে। চলো আজকে 21 থেকে শুরু করবো। চলো 21 থেকে শুরু করবো। তো আজকে প্রথম প্রশ্ন, চলো আজকের আচ্ছা, আজকে যে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে which among the following best supported the idea of inclusion of fundamental right in our constitution। তো বলছে, দেখো আমি তোমাদেরকে আজকে ব্যাচ কোর্স, আমার 2021-এর ব্যাচ কোর্স শুরু হয়েছে, তোমরা জানো ভালো করে। সেখানে আমি গতকাল শুরু হয়েছে, তো সেখানে আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে ওই ব্যাচ কোর্সের মধ্যে তোমরা, যখন আমি একটা কথা প্রথম শুরু করেছিলাম, যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলার সময়, তখন তোমাদের একটা কথা বলেছিলাম যে আমরা ভারতীয়দের কয়েকটি দাবি ছিল, বেসিক দাবি ছিল। কী দাবি ছিল? সিটিজেন্স, বা তোমরা জানো ব্রিটিশদের পার্লামেন্টে ভারতীয়রা পার্টিসিপেট করবে, ঠিক আছে। তারপর ধরো বলতে পারো ডোমিনিয়ন স্টেটাস প্রথম দিকে ছিল, তাই না? প্রথম দিকে ডোমিনিয়ন স্টেটাস ছিল, কিন্তু পরে টোটাল ইন্ডিপেন্ডেন্স, তোমরা জানো। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। তো স্বাধীনতা সংগ্রামী যারা, তারা কিন্তু মৌলিক অধিকারকে নিয়ে বারবার, তারা যে ভারতীয়দের মৌলিক অধিকার দেয়, বিভিন্ন কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে বারবার মৌলিক অধিকারটি কথাটি বারবার এসছে ছবিতে।
তো এর মধ্যে বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং বেস্ট সাপোর্টেড আইডিয়া অফ ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল রাইট ইন আওয়ার কনস্টিটিউশন। সিমলা কমিশন, সাইমন কমিশন 1927, নো। সাইমন কমিশনে অল হোয়াইট, 707 অল হোয়াইট, ছেড়ে দাও। নেহেরু রিপোর্ট, সাইমন কমিশন কি চ্যালেঞ্জ জানি, নেহেরু রিপোর্ট তোমরা জানো, এখানে ডোমিনেন্স স্টেটাসের কথা বলেছিল। স্বরাজ বিল, নো। তাহলে সাপ্রু কমিটি রিপোর্ট অন কনস্টিটিউশন আপনার কথা, ইয়েস, উত্তর পেয়ে গেল। তাহলে বুঝতে পারছো, এইভাবে তোমাকে পড়তে হবে। দ্য কনস্টিটিউশনাল প্রপোজাল অফ দ্য সাপ্রু কমিটি কমনলি রেফার্ড টু সাপ্রু কমিটি রিপোর্ট, পাবলিশ কবে হয়েছে 1945। ইট সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইনক্লুশন ফান্ডামেন্টাল রাইট ইন আওয়ার কনস্টিটিউশন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি ঠান্ডা লাগার পর থেকে খুব পেয়ে লাগছে খুব। আচ্ছা, আন্ডার দ্য কনস্টিটিউশন ইজ, তো আন্ডার দ্য কনস্টিটিউশন ইট ইজ বলছে অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট, কি বলছে, অব্লিগেটরি বাধ্যতামূলক, অব্লিগেটরি মান্যতা ফর প্রেসিডেন্টের জন্য টু সিক অ্যাডভাইস কাউন্সিলর মিনিস্টার বাট নট অব্লিগ ফর টু ফলো ইট। তো কি পরে অব্লিগ কি, প্রেসিডেন্ট টু সিক অ্যাডভাইস না দ্য কাউন্সিলর মিনিস্টার, ঠিক আছে, মিনিস্টার বাট ইজ নট অব্লিগ টু ফলো ইট। অ্যাডভাইস নিতে পারবে প্রেসিডেন্ট, কাউন্সিলর মিনিস্টার অ্যাডভাইস নেবে কিন্তু এটা ফলো করবে না। তো তিনি তো নমিনাল এক্সিকিউটিভ, এটা কি সত্যিই কি সংবিধানে বলা আছে? ইট ইজ অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু অ্যাকসেপ্ট দ্য অ্যাডভাইস অফ কাউন্সিলর মিনিস্টার। ইট ইজ নট অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু সিক অ্যান্ড অ্যাসেন্ট দ্য অ্যাডভাইজারি অফ দ্য কাউন্সিলর মিনিস্টার। তোমরা উত্তর কিন্তু পেয়েই গেছো। আমরা অপশান যে পড়ছি, ইয়েস, কারণ কাউন্সিলর মিনিস্টার ডাইরেক্ট ইলেক্ট হচ্ছে জনতা দ্বারা। ইট ইজ অব্লিগেটরি প্রেসিডেন্টকে তাদের অ্যাডভাইস মানতে হবে, কার, কাউন্সিলর মিনিস্টারের। দেখি উত্তর, ইয়েস। অ্যাজ পার আর্টিকেল 53 দ্য এক্সিকিউটিভ পাওয়ার দ্য কান্ট্রি ইজ ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট। তোমরা জানো সমস্ত ভারতবর্ষে দেখবে যা কিছু তুমি দেখো সবাই প্রেসিডেন্টের নামে হবে, প্রেসিডেন্টই সব কিছু। তিনি তো নমিনাল এক্সিকিউটিভ হলেও তিনি তার হাতে লেজিসলেটিভ পাওয়ার আছে, তার হাতে এক্সিকিউটিভ পাওয়ার আছে, তার হাতে জুডিশিয়াল কিছু পাওয়ার আছে, প্যারাডন পাওয়ার, রিমিশন, রিপ্লাই। তার হাতে যদি তুমি দেখো সংবিধান, যদি তুমি আরও ডিটেলসে পড়ো, তার হাতে তুমি দেখবে ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, মিলিটারি পাওয়ার আছে, কিন্তু সবই এড অ্যান্ড অ্যাডভাইস কাউন্সিল মিনিস্টার। আবার তুমি জানো পিএম কিন্তু এখানে মেন মুখ্য দায়িত্ব নেয়, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ। আন্ডার ক্যাবিনেট প্রাইম মিনিস্টার অ্যাজ হেড, তিনি সরকারের প্রধান, প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট ইন পারফর্মিং হিজ ফাংশন অ্যাজ পার আর্টিকেল 74 ক্লজ 2 দ্য কাউন্সিলর মিনিস্টার অর প্রাইম মিনিস্টার আর অ্যাকাউন্টেবল, কি বলছে, আর নট অ্যাকাউন্টেবল লিগাল টু অ্যাটেন্ড দ্য প্রেসিডেন্ট। ইট ইজ সোল রেসপন্সিবিলিটি অফ দ্য প্রেসিডেন্ট টু এনশিওর করবে কমপ্লিয়েন্স উইথ দ্য কনস্টিটিউশন ইন পারফর্মিং হিজ ডিউটি। বুঝতে পারলে? চলো এবার আমরা পরের প্রশ্ন দিকে এগোবো। পরের প্রশ্ন বলছে দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড। তোমরা জানো ডেট ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশন মেসিনারি স্টেট, তোমরা জানো ভালো করে। মহারাষ্ট্র, রাজস্থান, সমস্ত ইনসিডেন্ট, বেসিক্যালি মহারাষ্ট্রের সময় কিন্তু আমরা দেখেছিলাম কেউ ভেবেছিল হ্যাঁ এমার্জেন্সি শুধু সময়ের অপেক্ষা, ইলেকশন রেজাল্টটাও রয়েছে, সরকার গঠন হচ্ছে না, একটা কি সংবিধানে ব্রেকডাউন হচ্ছে। তাহলে তুমি জানো, তাহলে উত্তর কী হবে এখানে দেখা যাক। চলো, অনলি দ্য রিসিপ্ট অফ, দেখো রিসিপ্ট অফ দ্য রিপোর্ট ফ্রম গভর্নর অফ স্টেট টু হিজ এফেক্ট, ইভেন উইদাউট এ রিসিপ্ট, দেখো দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার করতে পারে এমার্জেন্সি কোন গ্রাম, ব্রেকডাউন কনস্টিটিউশন মেশিনারি স্টেটে ব্রেকডাউন করে গেছে। অনলি রিসিপ্ট অফ রিপোর্ট গভর্নর স্টেটের, সেই স্টেট যে স্টেটে গভর্নর রিপোর্ট সেই স্টেটে এফেক্ট হবে। ইভেন উইদাউট এ রিসিপ্ট অফ এ রিপোর্ট, যদি উইদাউট রিসিপ্ট নেওয়া ছাড়া রিপোর্ট গভর্নরের কাছ থেকে যদি স্যাটিসফাই হয়, সিচুয়েশান অ্যারাইজ করেছে এমন, উইথ দ্য গভর্নমেন্ট ক্যান অফ স্টেট ক্যানট ক্যারিড অন দ্য অ্যাকর্ডিংস উইথ দ্য কনস্টিটিউশন। এমন সিচুয়েশান হলো যদি প্রেসিডেন্ট যদি গভর্নর রিপোর্টই পাঠায়নি, তা সত্ত্বেও যদি প্রেসিডেন্ট যদি স্যাটিসফাই হয়ে যায় যে হ্যাঁ স্টেটের অবস্থা খুবই প্রবলেমের মধ্যে, তো এমার্জেন্সি, তো তিনি করতে পারে ইয়েস, বি।
President rule, governor rule is imposed when there is failure democratic machinery. When it means the democracy elected government is unable to form government. ঠিক আছে, মেনলি ডিউ টু ল্যাক অফ মেজরিটি। এটা মহারাষ্ট্রে যেটা হয়েছিল, স্টেট গভর্ন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু গভর্নর। প্রেসিডেন্ট কি হয়, গভর্নরকে দায়িত্ব দেবে আপনি রুল করুন, কারণ প্রেসিডেন্ট ডাইরেক্ট রুল করতে পারে না, প্রেসিডেন্ট রুল অবশ্যই কিন্তু গভর্নর থ্রু, কারণ গভর্নর অ্যাপয়েন্ট হয়েছিল প্রেসিডেন্ট দ্বারা, প্রেসিডেন্ট প্রেসারে। এগুলো কিন্তু একটু ডিটেলসে তোমাদের জানতে হবে। আচ্ছা, কোনো গভর্নর দেখো ইভেন উইদাউট রিসিপ্ট, মানে বুঝতে পারছি কীরকম সিচুয়েশান হলে হয় এগুলো। A proclamation of emergency must be passed before the parliament for its approval within 1 month, within 2 months, within 6 months, or within 1 year. তো 24-এর অ্যান্সারটা কী হবে? আনসারটা হবে কিন্তু 1 month। তো এগুলো একটু নিজেদের পড়তে হবে। এমার্জেন্সি প্রভিশন আর কন্টেন্ট ইন পার্ট 18 অবশ্যই পরীক্ষা জানতে হবে কত নম্বর পার্টে, হুইচ পার্ট ইজ রিলেটেড উইথ এমার্জেন্সি। ইন্ডিয়ান প্রেসিডেন্ট পাওয়ার টু ইম্পোজ করতে পারে, এবার 352, 356, 360, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ন্যাশনাল এমার্জেন্সি, আর্মড রিবেলিয়ান, এক্সটার্নাল অ্যাগ্রেশন, ঠিক আছে, অনেক কিছু হয়। আর্মড যখন আন্দোলন, আর্মড রিবেলিয়ান, যেটাকে আমরা বলি এক্সটার্নাল অ্যাগ্রেশন, ঠিক আছে, তো বিভিন্ন কারণে কিন্তু ওয়ার, ঠিক আছে, স্টেট ফেলিয়ার যখন, আর ফিনান্স এখনো হয়নি, মনে রাখতে হবে ড্রট, এপিডেমিক, প্যান্ডেমিক। ওকে, উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট দ্য ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি কন্টিনিউ। কতদিন তুমি কন্টিনিউ করতে পারো যদি পার্লামেন্টের যদি অ্যাপ্রুভাল হয়? ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 years, ম্যাক্সিমাম পিরিয়ড 1 year, ইনডিফিনাইট পিরিয়ড নাকি এ পিরিয়ড অফ 6 months? উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু এ ইনডিফিনাইট পিরিয়ড। বলা যায় কতদিন এমার্জেন্সি, কতদিনই সমস্যা থাকবে, তো ইনডিফিনাইট পিরিয়ড। Such an emergency must be approved by Parliament with a period of 1 month, ঠিক আছে, 1 month অবধি, ঠিক আছে, মনে হবে such an emergency approved with the Parliament দ্বারা কত? 1 month. It is important for initial period of 6 months can be extend করতে পারো তুমি। ধরো তুমি আনএকাডেমি ধরো 6 মাসের সাবস্ক্রিপশন নিলে, ক্লাস ভালো লাগলো, তুমি কী করলে, তুমি রিনিউ করে নিলে, তোমার রিনিউ করতে হবে, ঠিক আছে, তুমি তো ইনডিফিনাইট পিরিয়ড তুমি কন্টিনিউ করতে পারো। দেখো এক্সাম্পলও মাথায় এসে গেল। আচ্ছা, দ্য 6 ফ্রিডম অফ ইন্ডিয়ান সিটিজেন হ্যাভ বিন এনরিচড 1418, 42, 35, 19, 22। তো অবশ্যই 6খানা, তো 19 হবে অ্যান্সার, উত্তর পেয়ে গেল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রাইট টু ফ্রিডম গিভ দ্য আর্টিকেল 19, 20, 21। তো আচ্ছা, 19 যে 6টা অধিকার আছে, 6টা যে রাইট আছে, তো 6টা রাইট তোমরা কমেন্ট সেকশনে বলবে। বাক স্বাধীন, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, হ্যাঁ, তো আরও যেগুলো, আরও 5টা যেটা আছে কমেন্ট সেকশনে বলবে। দ্য কনস্টিটিউশন গ্র্যান্ট কালচারাল অ্যান্ড এডুকেশন রাইট উইথ ভিউ টু, ঠিক আছে, উইথ ভিউ টু। তো অ্যান্সার কী বলছে? দ্য কনস্টিটিউশন গ্র্যান্ট দিচ্ছে তোমার জন্য কালচারাল 29 এবং 30 ফান্ডার রাইট আমরা পড়েছি। ইভলভ এ কমন ন্যাশনাল কালচার, ইরাডিকেট করবে ইলিটারেসি, অশিক্ষা, যেটাকে ইরাডিকেট দূরীকরণ করো ফ্রম দ্য কান্ট্রি, টু হেল্প দ্য মাইনরিটি কনসার্ন দেয়ার কান্ট্রি। ইয়েস, কারণ আমাদের ভারতের ডাইভার্স কান্ট্রি, কালচারাল কান্ট্রি, তো সেক্ষেত্রে প্রতি ভারতীয় তাদের নিজেদের কালচার যাতে মাইনরিটি তাদের কালচার যাতে কনজার্ভ করতে পারে, তো খুব গুরুত্বপূর্ণ। তো এটা কত নম্বর আর্টিকেল তোমাদের বলেও দিচ্ছি, 29 এবং 30, এটা কমেন্ট সেকশনে বলবে। তো কী করে? প্রিজার্ভ দ্য রাইট অফ সেকশন অফ সিটিজেন টু কনজার্ভ দেয়ার কালচার, ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন ইনস্টিটিউট ফর দেয়ার চয়েস। কারণ ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অল দোজ ল দ্যাট ওয়ার ইন ফোর্স ইমিডিয়েটলি বিফোর দ্য ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। ওকে, বলছে, দেখো কি বলছে, অল দোজ ল, যে লগুলো, লস দ্যাট ওয়ার ফোর্স হচ্ছে, বলবৎ হচ্ছে, বিফোর দ্য ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন শ্যাল বি ভয়েড। ধরো পার্লামেন্টের ল, দেখো এটা একটু বোঝার চেষ্টা, প্রশ্নটা অনেক বড় প্রশ্ন কিন্তু তোমাদের বুঝতে হবে। 13 বলতে কী বলছে? ল। 12 বললে স্টেট। ল কোথায় তৈরি হয়? পার্লামেন্টে, ভারতে পার্লামেন্ট ল তৈরি হয়, তোমরা জানো ভালো করে।
ল কোথাও পার্লামেন্টে তৈরি হয়েছে, ঠিক আছে, 13 ল। তো এইটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে অনেকবার যাওয়া হয়েছে। বা ধরো ল কখন তৈরি হবে, লোকসভা দিয়ে পাস হলো কোনো বিল, রাজ্যসভা দিয়ে পাস হলো একটা বিল থাকবে, যখন প্রেসিডেন্ট সিগনেচার করলো তখন ওটা অ্যাক্টে পরিণত হবে, আইন। তো ওটা যখন ওটা এবারে যখন এবার দেখা যাচ্ছে এমন কোনো ল তৈরি হলো যে লটি দেখা যাচ্ছে মৌলিক অধিকারকে উল্লঙ্ঘন করছে, বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে, তখন কী হতে পারে? তখন জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়াল রিভিউ, দেখো ডিসক্রিশনারি রিভিউ নাকি জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। তো জুডিশিয়াল রিভিউ করবে, তো খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভিজম মানে কি, জুডিশিয়াল অ্যাক্টিভ হয়ে যায়। অনেক সময় তুমি দেখবে জুডিশিয়ারি অ্যাক্টিভিজমটা অনেকে ওভাররিচ বলে, দেখো আমি তোদের অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ধরো ল তৈরি করা কার কাজ, পার্লামেন্টে তৈরি করা। তো দেখা যাচ্ছে অনেক সময় দেখবে সুপ্রিম কোর্টই যেন এমন আইনে, ধরো রাস্তার ধারে 2 কিলোমিটার কোনো মাদকদ্রব্যের দোকান তুমি করতে পারবে না, ঠিক আছে, এটা রায় দিল। বা যখন ন্যাশনাল অ্যান্থেম চলবে তখন উঠে দাঁড়াতে হবে। এগুলো তো কী হয়, এগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে পার্লামেন্টে ল তৈরি করার কথা কিন্তু পারে, কিন্তু এটা কী হচ্ছে, এমন ল করে কিন্তু অনেকে জীবিকা ডিপেন্ড করছে, তখন লোক হচ্ছে ওভার রিচ হয়ে যাচ্ছে, জুডিশিয়াল ওভার রিচ হয়ে যাচ্ছে। কিন্তু ধরো যারা ব্যাকওয়ার্ড ক্লাস বা মহিলাদের সংরক্ষণ, তাদেরকে রক্ষার্থে বিভিন্ন আইন যদি না পার্লামেন্ট যদি না ল তৈরি করে, ল কোথা তৈরি হয়, 12 পার্লামেন্ট, ল কোথায় পার্লামেন্ট 13 আইন তৈরি যদি না হয়, তখন সুপ্রিম কোর্টে তুমি সাবারিওয়ালা ভার্ডিক্ট। এমন কোনো ল তৈরি করলো যেটা মৌলিক অধিকার হলো, মানি বিলের নামে তুমি যেটা আমাদের বলো আধার, তো সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড করে দিল। তো এগুলো খুব ইজি জিনিস। জুডিশিয়াল রিভিউ থেকে প্রচুর প্রশ্ন দেয়। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট প্রোগ্রাম লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া to implement the Article 47 Directive of State Policy? বলছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, নাকি ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো অ্যান্সার কী আছে দেখা যাক। তো অ্যান্সার হবে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। একই ছবি আছে, সরি, ফর রেজিং দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, তোমরা জানো ডিপিএসসির মধ্যে। তো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবে রুরাল পপুলেশন, ঠিক আছে, পার্টিকুলারলি রুরাল পপুলেশন। তো 1950 লঞ্চ কমনলি ওরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইন্ডিয়া এক্সেম্পট হয়েছে ফ্রম দ্য রিজার্ভেশন শিডিউল কাস্ট পঞ্চায়েতি রাজ? রাজস্থান, আসাম, অরুণাচল প্রদেশ না সিকিম? তো অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। The tribal society in Arunachal Pradesh is casteless, বা সোশ্যাল সোসাইটি কোনো ইকুয়ালিটি, ওরা কোনো কাস্ট মানে কোনো কাস্ট নেই পার্টিকুলার, সবাই ইকুয়াল, ম্যান ও ম্যান, ঠিক আছে। নর্থ ইস্টে তুমি দেখতে পাবে, ঠিক আছে। এগুলো একটু নিজেরা দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর শিডিউল 6টা অবশ্যই পড়বে। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা স্পেশাল প্রভিশন পায়। 5th শিডিউলটা পড়বে, স্পেশাল প্রভিশন ফর সার্টেন ক্লাসেস, এগুলোও পড়তে হবে। চলো নেক্সট প্রশ্ন এবার আমরা যাবো। তার আগে যে কথাটা হলো, তোমরা অবশ্যই করে আজকের এই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লাস আছে, আজকে 7:30টার সময় তোমরা আনএকাডেমি ক্লাসে চলে আসবে। ওখানে আমি আর রমিলা মজুমদার ম্যাম ইতিহাসের আমরা ডুয়াল একটা ক্লাস দিচ্ছি, এবং রাত 9টায় আমি একটা স্পেশাল ক্লাস দিচ্ছি। অবশ্যই ফ্রি ক্লাস, অরিজিৎ বাসু চৌধুরী, তোমার ইউটিউবে তুমি দেখতে পাবে ম্যামের হিস্ট্রি ক্লাস। তো আনএকাডেমি অবশ্যই তোমরা জয়েন করো, আর লেট করো না, তোমাদের বারবার বলা, একটাই কথা বলা, আর কতদিন তোমাদের লেট করবে, এবার তো একটা কিছু করতে হবে। তো আনএকাডেমি জয়েন করো, বারবার তোমাদেরকে বলা। দেখো অনেকে অনেক কথা বলবে, কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে, তোমার জীবন। আজকে যারা বলছে কাল যদি তুমি না চাকরি পাও, তখন দেখবে আনএকাডেমি সবসময় প্রাইসটাও বেড়ে গেছে, আর তুমি জয়েনও কোথাও বয়সটাও চলে গেছে। আর যারা বলছে তারাও কিন্তু তোমার আর ব্যাক সাইডে থাকবে না, পিছনে থাকবে না, তুমিও দেখতে পাবে না, যারা একদিন তোমাকে পিঠে হাত দিয়ে বলেছিল। শোন, খুব প্র্যাকটিক্যাল কথা বললাম, সময়টাকে দাম দাও। এই যে কথাগুলো বলা হয় না, সেলফ স্টাডি করবো, নিজেরা বই কিনে পড়বো, আরে বই তো সবাই কিনতে পারে, বই তো কেনাটা কোনো বড় ফ্যাক্টর নয়, কিন্তু কোনটা পড়বো স্যার? আমি তো দেবো WBCS, আমি নিশ্চয়ই পুরো লক্ষ্মীকান্ত তো আমার পড়তে হবে না। আমি দেখো কথায় দেখো সবাই লক্ষ্মীকান্ত, পুনাম সিং দালাল,
রাজীব আহিরা, বাবা দাঁড়াও, ওটা ইউপিএসসি পরীক্ষা, এটা ডব্লিউবিসিএস পরীক্ষা, সিলেবাসটা একটু দুটোই সিমিলার যাবে, কিন্তু সিলেবাসটা অনেকটা ডিফারেন্ট আছে, নাম্বারটা তুমি দেখবে। তো তুমি যদি এখন সবই যদি এক করে নাও তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে। তো তোমাকে তো ডব্লিউবিসিএস পরীক্ষা তুমি দেবে অবশ্যই ডব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে, ঠিক আছে? তা তুমি আমার জানতে হবে না কোন প্রশ্ন পরীক্ষা, যেমন আমি এখন যতগুলো প্রত্যেকে বেশি প্রশ্ন পাচ্ছ, মৌলিক অধিকার থেকে পাচ্ছ প্রশ্ন, ডিপিএসপি থেকে প্রশ্ন পাচ্ছ, বেসিক কনস্টিটিউশন থেকে তুমি প্রশ্ন পাচ্ছ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে প্রশ্ন পাচ্ছ, সেন্টার স্টেট রিলেশন থেকে, তাহলে একটা তো আমাদের আইডিয়া করতে হচ্ছে, অঙ্ক করতে হবে, রিজনিং করতে হবে, ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে হবে, তাহলে অল ইন ওয়ান তুমি সব পেয়ে যাচ্ছ। তোমাকে সিম্পল তোমাকে ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে, দেখতে পাচ্ছ এক একটা সাবজেক্ট এক একটা টিচার তুমি অ্যাভেলেবেল পাচ্ছ, ঠিক আছে? এক একটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি 4 জন টিচার, 1 to 4, 1 2 3 4, বায়োলজি 1 2 3 4, দেখো ম্যাথামেটিক্সে 1 2 3 4 5 6 7 8, 8 জন টিচার তুমি পাচ্ছ। তাহলে এক একটা সাবজেক্টে কত টিচার তুমি অ্যাভেলেবেল পাচ্ছ, 1 2 3 4 5 6 ইতিহাসের টিচার পাচ্ছ, এখানে তোমাদের ইউটিউব চ্যানেল রবিলা মজুমদারের ক্লাসও পাচ্ছ, অনেক ওল্ড টিচার, অনেক ওয়েল এক্সপিরিয়েন্স টিচার, ঠিক আছে? তো এই বেনিফিটগুলো তোমাকে পাচ্ছ তুমি, সমস্ত অপশনাল পেপার, কম্পালসারি পেপার সব কিছু তুমি অ্যাভেল করতে পারছো। তোমার কী করতে হবে, একবার শুধু সাবস্ক্রাইব করতে হবে। কী করবে, সাবস্ক্রাইব, ওয়ান টাইম সাবস্ক্রিপশান, তাহলে পার মান্থ কত হতো, 633 টাকা, 15,200 টাকা, দরকার নেই, দেখো তাও আরও কম। এবার তুমি যখন আমার কোড ইউজ করবে অরিজিৎ ARIJIT বা অরিজিৎ 101 একসাথে লিখবে, তখনই তুমি 10% ডিসকাউন্ট পেয়ে গেলে, 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে গেলে। অরিজিৎ আমার রেফারেল কোড অ্যাপ্লাই করবে, 10% ডিসকাউন্ট হয়ে গেলো, পড়ে গেলো, তোমার নাম সাবস্ক্রাইব হয়ে গেলো। এবার তুমি আনলিমিটেড ক্লাস করতে পারছো, সমস্ত টিচার্সের ক্লাস করতে পারছো, মক টেস্ট দিতে পারছো, ডাউট ক্লিয়ারিফিকেশন দিতে পারছো, অপশনাল পেপার করতে পারছো, সবই। আরও যদি তোমাকে ডিটেলসে জানতে হয়, ডেলি আমার রাত 9 থেকে 10টা স্পেশাল ক্লাসে চলে আসবে, 100% গ্যারান্টি আমাদের আনএকাডেমি, তুমি ক্লাস করো ডব্লিউবিসি 100% তুমি ক্লিয়ার করবে, এইটুকু আমি অ্যাসুরেন্স দিয়ে বললাম, লাইভ ক্লাসে আজ ইউটিউবে আমি তোমাদের বলে গেলাম। তো সাবস্ক্রাইব করে নাও আর নিজেদের প্রিপারেশনটাকে, যারা তোমাকে কথা বলতে আসবে, জ্ঞান দেবে, তাদের করে বাবা তুমি কি চুপ করো, হ্যাঁ তুমি কি দায়িত্ব নেবে আমাকে চাকরি পেতে, আমার বাবা মায়ের স্বপ্ন আমি পূরণ করবো। তো ওয়েট, প্লিজ ওয়েট, স্টে অ্যাওয়ে ফ্রম মি। এখন আমি প্রিপারেশন নিই, পরে আমি তোমার সঙ্গে কথা বলবো, এক্সাম যখন ক্লিয়ার করবে। আর দেখো ফ্রিতে কিছু তো হয় না, মিনিমাম চার্জ, মিনিমাম হয় না ফ্রিতে। আর দেখো ফ্রিতে কোনোদিন ভালো কন্টেন্ট পাওয়া যায় না, ফ্রিতে কী পাওয়া যায়, ফ্রিতে তুমি যত কন্টেন্ট দেখবে হাফ কন্টেন্ট, ফুল কন্টেন্ট কেউ দেবে না। তাহলে তোমাকে কি মিনিমাম একটা অ্যামাউন্টে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, মিনিমাম সামথিং অ্যামাউন্টে তোমাকে একবার সাবস্ক্রাইব করতে হবে, তুমি প্রিপারেশন নিতে পারবে। দেখতেই পাচ্ছ আনএকাডেমিতে আমাদের এরকম ব্যাচ করে শুরু হচ্ছে, এইভাবে তোমাদের প্রিপারেশন তোমাকে নিতে তো হবে না, বুঝতে পারলে কি বললাম? তো এইভাবে তোমাদের প্রিপারেশন নাও। চলো এবার আমরা পরের প্রশ্নের দিকে যাই। পরের প্রশ্ন বলছে, হাতে এখনো 30 মিনিট হলো, চলো এখনো হাতে সময় আছে। আচ্ছা বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং জাস্টিফাইজ দ্য রিজন দ্যাট ডিপিএসপি মেড এক্সপ্রেসিভলি আনজাস্টিসিয়েবল। কেন ডিপিএসপি আনজাস্টিসিয়েবল? তো বলো। দ্য স্টেট মে নট পলিটিক্যাল উইল টু ইমপ্লিমেন্ট, নাকি স্টেটগুলি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল উইল নেই? এক কথা মনে রাখবে, আমার হাতে রিসোর্স নেই। কারণ দেখো রাইট টু ওয়ার্ক তোমার যেমন ডিপিএসপিতে আছে, ঠিক আছে, সবই ইউনিফর্ম সিভিল কোড, কারণ ভারত একটা ডাইভার্স কান্ট্রি। আর আমি একটা এক্সাম্পল দেবো, রাইট টু ওয়ার্ক। এবার যদি রাইট টু ওয়ার্ককে যদি তুমি ইমপ্লিমেন্ট করতে যাও, তাহলে কালকে তুমি আর এখানে ক্লাসে আসবে না, তাহলে সুপ্রিম কোর্টে বলে দেবে, কেন হাইকোর্টে থাকে, কারণ তোমার মৌলিক অধিকার উল্লঙ্ঘন হয়েছে। দেখো অপশন আছে, দ্য ইমপ্লিমেন্টেশন দ্য প্রিন্সিপাল নিড রিসোর্স, মাচ 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 রিসোর্স, কিন্তু আমাদের পক্ষে সেটা নেই স্টেটের। কিন্তু সরকার অ্যাজ মাচ অ্যাজ পসিবল চেষ্টা করে, কারণ তুমি জানো এনফোর্সমেন্ট না হলে সরকার তো কি 5 বছর তো তোমাকে সরকারকে জবাব দিতে হবে যে আমি এই কাজগুলো করেছি, এত লোককে দেখবে। সরকার যখনই তার প্রতিশ্রুতি দেয়, এমপ্লয়মেন্টের কথা বলে, রুরাল ডেভেলপমেন্টের কথা বলে, তাই না?
এইগুলো বুঝতে হবে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কত সুন্দর লজিক্যালি কথা। আচ্ছা, এ গভর্নর থ্রু হি রিমেন ইন অফিস প্লেজ আর প্রেসিডেন্ট ইন্টারনাল পার্ট অফ লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেচার, রাজ্যসভা নাকি নান অফ দ্য অ্যাবাভ। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার অবশ্যই স্টেট লেজিসলেচার। এই গভর্নর অবশ্যই প্রেসিডেন্টের প্লেজারে তিনি যাবে এবং তিনি ইন্টারনাল পার্ট কল স্টেট লেজিসলেচার। এটা নিয়ে আর কী বলবো, কিন্তু দেখো সেটা কোনো সাবঅর্ডিনেট নয়, কি এজেন্ট নয়। এটা আর্টিকেলটা পড়বে 168। ঠিক আছে, যারা বলবে যে কি হবে প্রিপারেশান ঘরে বসে না, তাহলে এই আর্টিকেলটা কে বলবে? এই আর্টিকেলও জানতে হবে না। এবার তুমি আমাকে বলো তো, তুমি একটা যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, শুধুমাত্র বি কী থাকবে, 32B। তাহলে এগুলো জানতে হবে না, তোমাকে প্রমাণিত করতে হবে না যে না হ্যাঁ আমি যেটা পড়াচ্ছি আই অ্যাম কারেক্ট। বুঝতে হবে, এবং তুমি বুঝতে পারছো না, তোমারটাও বড় ম্যাটার। রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এনসিওর অর্ডার, তো এটা তো খুব গুরুত্বপূর্ণ। 21 রাইট টু লাইফ যখন তুমি বলবে, ঠিক আছে, এগুলো তো ইজি প্রশ্ন। এই আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1969, রাইট টু টিভিসিগুলো পড়তে হবে তোমাদের। 1969 ক্রিয়েটেড অফ দ্য ফলোয়িং স্টেট। তো আসাম রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী খুব ইজি প্রশ্ন, এটা অ্যান্সার হবে কিন্তু মেঘালয় অনলি। তো আসাম রিঅর্গানাইজেশন 1969 enacted to establish an autonomous state মেঘালয়। তো এগুলো নিজেরা পড়বে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার অ্যাডেড টু দ্য লিস্ট অফ ইউনিয়ন টেরিটরিজ নর্থ ইস্টার্ন রিকগনাইজেশন অ্যাক্ট 1971। তো নর্থ ইস্ট, তো মিজোরাম অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম অরুণাচল প্রদেশ, নাকি ত্রিপুরা মিজোরাম। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হচ্ছে মিজোরাম অরুণাচল প্রদেশ। এগুলো তো দেখতেই পাচ্ছ, তাহলে ইউনিয়ন স্টেট রিলেশনশিপ তোমাকে পড়তেই হবে, তাই না? ইউনিয়ন স্টেট রিলেশনশিপ কতটা গুরুত্বপূর্ণ। তাহলে ইউনিয়ন অ্যান্ড ইটস, দেখো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি যখন পড়াবো, আমি এখন তো একটা প্রিলিমিনারি ব্যাচ শুরু করেছি, তো সেখানে যখন পড়াচ্ছি অবশ্যই তোমরা এগুলো পেয়ে যাবে, কবে কোন অ্যাক্টের মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কত সালে, কত তারিখে, কোন স্টেটিউট কবে বেরোতো, এগুলো তোমাদের জানতে হবে। বেসিক্যালি নর্থ ইস্ট করে জানতেই হবে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্ট ইন দ্য লেটেস্ট, এর মধ্যে কোনটা লেটেস্ট অ্যাক্ট? তো কী হবে অ্যান্সার? তো অ্যান্সার হবে কিন্তু দেখো বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্ট, মনে রাখবে এটা লেটেস্ট। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ, ঝাড়খণ্ড থেকে বেরিয়েছে। তো রাজাজি ফর্মুলা, আচ্ছা জাস্ট 1 মিনিট। রাজাজি ফর্মুলা ওয়াজ সাজেস্টেড বাই, আচ্ছা এটা দেখো, এটা উত্তর অনুযায়ী, সরি দেখো এটা এই প্রশ্নের উত্তর অনুযায়ী লেটেস্ট যদি বলো, লেটেস্ট কোনটা হবে বলো? তো তোমরা জানো, খুব গুরুত্বপূর্ণ, তেলেঙ্গানা থেকে কত সালে, বলো, এটা তোমার কমেন্ট সেকশনে বলতে হবে। হ্যাঁ, অমরাবতী কি, তো জানো ভালো, ওখানটা কেসও চলছে, গন্ডগোলও চলছে ওখানে খুব। ঠিক আছে, তো প্রশ্নের এখানে প্রশ্নের উত্তর এইটা। ঠিক আছে, আচ্ছা রাজাজি ফর্মুলা ওয়াজ সাজেস্ট সি রাজগোপালাচার্য 1944। তিনি মেনলি কী বলেছিল? তিনি মেনলি বলেছিল, দেখো ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীন হই, আমরা দেশ স্বাধীন হই, তারপর আমাদের এখানে প্লেবিসাইড গণভোট হবে, তারপর আমরা ডিসাইড করবো। তো প্লেবিসাইডের কথা বলেছিল, তোমরা জানো। তো 37 উত্তর তুমি পেয়ে গেলে। তো এ রিজাল্ট দ্য পলিটিক্যাল ডেডলক ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ রাজাজি ফর্মুলা ছিল। হুইচ আর দ্য ফলোয়িং রিট ইস্যু করে হায়ার কোর্ট, আস্কিং করে লোয়ার কোর্টে টু সেন্ড রেকর্ড অ্যান্ড পার্টিকুলার কেস অন দ্য গ্রাউন্ড ইজ নট কমপ্লিট ডিসাইড দ্য কেস। যদি না সলভ করতে পারো, তুমি ইমিডিয়েটলি লোয়ার কোর্ট, আপার কোর্ট মানে হায়ার কোর্টকে দিয়ে দাও। হেভিয়াস কর্পাস, কোয়ারেন্টো, সার্টিওয়ারি না ম্যান্ডামাস। তো হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস তো বাদই চলছে না, সার্টিওয়ারি না কোয়ারেন্টো। তো সার্টিওয়ারি হবে ইয়েস অ্যান্সার, সার্টিওয়ারি। উৎপ্রেশন, দ্য আইডিয়া অফ রিট হ্যাজ বিন টেকেন ফর ইউকে। পরের প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস সাউট টু ওভারকাম দ্য রেস্ট্রিকশন অন পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড ফান্ডামেন্টাল রাইট অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট গোরখনাথ কেস। সবাই তোমরা জানো 24 অ্যামেন্ডমেন্ট। তো জানো শঙ্করী প্রসাদে কী বলেছিল? পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, ল বানাতে পারে। শঙ্করী প্রসাদের উল্টো জাজমেন্ট দেয়, পার্লামেন্ট মৌলিক অধিকারে কোনো কিছু পরিবর্তন করতে পারে না। কিন্তু পরবর্তীকালে তুমি জানো 24, 25 অ্যামেন্ডমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি, তো এটা কিন্তু করতে হবে। তারপর কেসব বেসিক স্ট্রাকচার, কেশবানন্দ ভারতী কেস হলো, এগুলো জানতে হবে। হু ইজ ফার্স্ট স্পিকার অফ লোকসভা?
মালাবাঙ্কার, হুকুম সিং, বিডি চারটি নাকি বিবৃত মালাবাঙ্কার, তো মালাবাঙ্কার টু খুব গুরুত্বপূর্ণ। তো এই অবধি প্রশ্ন রইল, 40টা প্রশ্ন, কালকে 60 আর 3টে ক্লাস হলে আমাদের প্রিলিমিনারি মেনের প্রশ্নগুলো হয়ে গেল 2016। তারপরে আমরা ধীরে ধীরে 17, আগে 19টা করিয়ে দেবো, তারপরে 18, 17, 16, ঠিক আছে। তো এইভাবে আমাদের এইভাবে চেষ্টা করো প্রিলিমিনারি প্রশ্নগুলো আনার, ঠিক আছে। তো আজ অবশ্যই করে তোমরা 10টার সময় ম্যামের ক্লাসে যাবে, সকাল 10টা, তারপরে আমার তো ক্লাসের ক্লাস আছে একটা, রাত 9টায় 7:30টার সময় ডুয়াল ক্লাস আছে, আর 9:30। তো অবশ্যই তোমরা ফলো করবে, ঠিক আছে। ফলো করলে তোমরা অবশ্যই দেখতে পাবো কখন কী ক্লাস আমাদের আনাকেরাইতে আমরা নিচ্ছি। তো এই অবধি রইল। থ্যাংক ইউ ফর ডিসকাশন।